আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। 21শে জুলাই নিয়ে গত কয়েকটা দিন ধরে যখন দুই পন্থী, তৃণমূল কংগ্রেসের দুই পন্থী, একটা কালীঘাট পন্থী আর একটা ঋতব্রত পন্থী, তাদের মধ্যে তাল ঠোকাঠুকি চলছে। ঠিক সেই সময় সেই মদন মিত্র এসে লাইভে বোমা ফাটালেন। কি বোমা ফাটালেন শুনুন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। খুন হয়ে যেতে পারেন তিনি, এই আশঙ্কাও প্রকাশ করেছেন লাইভে মদন মিত্র। আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে, কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার, যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি, ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোড, রড, লোহার রড দিয়ে আমার ওপর মেরে ভেঙে গাড়ি ভাঙচুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। জো জিতা ওহি সিকান্দার। বিজেপি জিতে গিয়েছে, আপাতত তুমি পদত্যাগ করো। 1 বছর অনেক কাজ রয়েছে, সেই কাজকর্মগুলো করো। দলের কাজ রয়েছে, না হলে পড়াশোনা করো, ব্যবসা বাণিজ্য করো। আর ঠিক তখনই পাল্টা শর্ত আরোপ করেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি। 1 বছর আমাকে অন্য কাজ করতে, কত কাজ করার আছে, ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। তা আমরা বললাম, এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে, আমি তোমায় আংটি দেবো। এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো, তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি, আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? বল, তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম, পরশুদিন, গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর
জায়গায় নিজেকে প্রেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আপনি যদি 15 দিন আগে বলতেন, আরে এটাই তো হতো যে কালকে মেসির মতো আপনি মিস করতেন না, আমরাই আপনাকে তুলে এনে আমাদের বাসে নিয়ে চলে আসতাম, কি হতো? 1 লক্ষ লোক হবে, একটা লোক বাড়তো। অভিষেক ব্যানার্জি এলে ম্যাক্সিমাম একটা লোক বাড়তো। শুনলেন তো, যদি তিনি পদ ছাড়েন তাহলে তাকে কি দেওয়া হবে? একটা পাল্টা প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এই প্রশ্নটা কি স্বাভাবিকভাবেই আসে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদটি পেয়েছিলেন দলে, সেই পদটি পাওয়ার পিছনে, অর্থাৎ পদটি পাওয়ার বিনিময়ে তাকেও কিছু একটা দিতে হয়েছিল? খুব স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন আসবে। তাছাড়া অভিষেক যে শর্তটা দিয়েছে যে তাকে আমেরিকায় ছেড়ে দেওয়া হোক, তো এখানে মদন বাবু খুব পরিষ্কার জানিয়েছেন যে আমেরিকায় অভিষেক যাবেন না। এই পুরো বিষয়টাই আদালতের বিচার্য। তারা এটা বিচার করে জানাবে যে হ্যাঁ, আমেরিকায় যেতে পারবে অভিষেক। একই সঙ্গে আবার এটাও ঠাড়ে ঠোড়ে মদন বাবু ওরখাওয়া রাজনীতিবিদ, তো তাই বুঝিয়ে দিয়েছেন যে তাদের যে সমাবেশে রয়েছে 21শে জুলাই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে, ঠিক যেখান থেকে তৃণমূল কংগ্রেসের সূচনা হয়েছিল, সেখানে যে 1 লক্ষ লোকের বেশি জমায়েত হবে, অভিষেক বাবু যদি চান তাহলে তাকেও তিনি বাসে করে তুলে নিয়ে যেতে পারেন। 1 লক্ষ 1 জন লোক হবে, এটাও কিন্তু জানানো প্রয়োজন, এটাও জানিয়েছেন মদন বাবু। এখন গোটা এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে মদন বাবু এইরকম একটা লাইভ করতে গেলেন কেন? আসলে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আমরা সেটা অবশ্যই জেনে নেবার চেষ্টা করব এবং আপনাদেরও জানাবো। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580. I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গাটায় ছিলাম, যে কোন প্রেক্ষিতে হঠাৎ মদন বাবু তার মতন একজন প্রবীণ রাজনীতিবিদ এইরকম একটা লাইভ করতে গেলেন এবং এইরকম একটা মন্তব্য করলেন। এর পেছনে আমি বলছিলাম যে একটা কারণ হয়তো অবশ্যই রয়েছে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র কিছুদিন দিন দুয়েক আগে বলেছিলেন, যারা যারা দলত্যাগী, অর্থাৎ দল ত্যাগ করে যারা যারা চলে গিয়েছেন ওই ঋতব্রত শিবিরে, তারা যদি সবাই ফিরে আসেন তাহলে তিনি 1 ঘন্টা সময় নেবেন পদত্যাগ করতে। এটাই তিনি কিন্তু বলেছিলেন। ঠিক কি বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ সেদিন শুনুন। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ,
আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক তোপ দেখেছেন কামারহাটির বিধায়ক এই মদন মিত্র। তবে মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই তাকে কোনো রূঢ় কথা বলেননি, এটাও কিন্তু দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন। দলের অন্দরে অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন শুধুমাত্র তিনি করেছেন তা নয়, দলের সাংসদ, দলের অন্যান্য বিধায়ক, বিভিন্ন জেলা সভাপতি, সভাধিপতি অনেকেই কিন্তু এই প্রশ্ন করেছেন অভিষেকের নিয়ে। এবং মাত্র কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসেও স্বয়ং বলেন যে তিনি জানেন অভিষেক দল ছেড়ে দিলে অনেকেই ফিরে আসবেন, এটাও কিন্তু জানিয়েছেন মদন মিত্র। এবং একই সঙ্গে চোখের চিকিৎসা প্রসঙ্গে বলেছেন, হ্যাঁ অভিষেক তো একটা বাচ্চা ছেলে, তার চোখের অবশ্যই চিকিৎসা হওয়াটা প্রয়োজন, এটাও কিন্তু তিনি বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তার মন কিন্তু মেয়ো রোডের দিকেই থাকবে, তবে বিড়লার রাস্তা ধরেই তো তিনি 21-এ যাবেন, 21-এর সমাবেশে। এবং একই সঙ্গে 21-এর ফাইল খোলার আর্জিও জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। এবং মদনবাবু বলেন যে কে দিদিমণি, কে যুবরাজ, কে দালাল, সব তিনি চেনেন, মদন বাবু ছাড়া আর সবাই দালাল। ঠিক এইভাবেই লাইফে তোপ দাগেন মদন মিত্র। বড় বড় কথা বলছে না যে এই করেগা, হ্যান করেগা, ত্যান করেগা, কে দিদিমণি, দিদিমণি, যার যুবরাজ, যুবরাজ, কে দালাল, সবাইকে আমি চিনি তো। মদন মিত্র ছাড়া সবাই দালাল ছিল, একমাত্র বাপের বেটা ছিল মদন মিত্র। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে লড়েছে সে মদন মিত্র, আর তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমায় ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু তার হাত দিয়ে কখনো, মানে দুঃখের সঙ্গে বলছি, আই এম সরি, গোটা পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে একমাত্র লড়াইটা করেছে সেই মদন মিত্র, একদম পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে এই পশ্চিমবঙ্গ কাঁপিয়ে তিনি লড়াইটা করেছেন। তারপরে তিনি কিন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার সঙ্গে ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু তার হাত দিয়ে কখনো, বলবার পরেই কিন্তু একটা দাঁড়ি টেনে দেন, একটা যাকে বলা হয় ইনকমপ্লিট সেন্টেন্স, অসম্পূর্ণ একটা বাক্য তিনি বলেন। পরবর্তীকালে অবশ্য তিনি সেটা রাগঢাক না করে তিনি বলেছেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে 27 মাস জেল কেটেছেন এই মদন মিত্র, এবং সেই জেল কাটার পর তারপরেও কামারহাটিতে এসে তিনি বড় ব্যবধানেই জয় পেয়েছেন, অন্তত এইরকম একটা গেরুয়া ঝড়ের সময়ও 3 ডাবল মার্জিনে তিনি জিতে এসেছেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে তার প্রাপ্যটা দেননি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অভিমানের সুর শোনা যায় মদন মিত্রর গলায়। শুনুন। একটা কথা বলি, আমি শুনছি যে এই বললে এরা বেঈমান, ওরা বেঈমান, ওরা এই করতো, ওরা এই করতো। আচ্ছা বলুন তো, মদন মিত্রের মতো রেকর্ড আছে? 27 মাস জেল খাটার পরে 3 ডবল মার্জিন নিয়ে যে জিতে এসছে, বারবার জিতে এসছে। এই যে এখন আমি বেরোবো, কম করে 20টা সেলফি আমায় এই গেট থেকে নিচে নামতে হবে, কই আমায় তো আমার প্রাপ্যটা দেননি, বড় গায়ে লাগে। সরাসরি নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন মদন মিত্র, এবং পরিষ্কার বলে দিয়েছেন যে তাকে চমকে ধমকে কোনো লাভ নেই। ডায়মন্ড হারবার দিয়ে অন্য কাউকে চমকাতে পারলেও তাকে চমকে কোনো লাভ হবে না। কদিন আগেও
তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তাই তিনি কোনো কিছুরই পরোয়া করেন না। পরিষ্কারভাবে এই কথা জানিয়ে দিয়েছেন মদন মিত্র। এবং তার সঙ্গে সঙ্গেই মাইকেল মধুসূদন দত্তর বিখ্যাত এক কবিতার লাইনও আওড়েছেন রসিক মদন। আমাকে চমকে ধমকে লাভ নেই, তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে, সো আই ডোন্ট কেয়ার, ইট ইজ ডেস্টিনড, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। লাইভে উঠে আসে 21শে জুলাইয়ের কথা। 21শে জুলাই প্রসঙ্গ তো অবশ্যই উঠে আসবে। ঠিক কি ঘটেছিল সেদিন? মদনবাবু বলেন যে 21শে জুলাই 1993 সালের 21শে জুলাই সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে এমন একটা কিছু করতে হবে যাতে মানুষ সেটা মনে রাখে। কিছু ইনস্ট্রাকশন দেন দলনেত্রী এবং তারপরেই তিনি বেরিয়ে যান সেখান থেকে। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে লাইভে একের পর এক নাম তার মুখে উঠে আসে, যেন তিনি সেই সমস্ত তাদের ওই মুখোশগুলি টেনে খোলবার জন্যই এই লাইভ করেছেন মদন মিত্র। ঠিক বিষয়টা এইরকমই হয়। কথা প্রসঙ্গে রাজপাল সিং এর কথাও আসে। রাজপাল সিং তিনি তাকে বলেছিলেন এবং মদন মিত্র তাকে ক্রিমিনাল আইপিএস বলে মানে আখ্যা দিয়েছেন এবং সে নাকি তার নামে নালিশ করেছিল যে ওই দিনকে গুলি চালাবার ব্যবস্থা এই মদন মিত্রই নাকি করে দিয়েছিল, এমনই তিনি কিন্তু জানিয়েছেন। এবং এই রাজপাল সিং তিনি মদন মিত্রকে বলেছিলেন যে একবার এয়ারপোর্টে ট্রাই করা হয়েছিল গুলি করবার জন্য, সল্টলেকের বিয়ে বাড়িতেও ট্রাই করা হয়েছিল, কিন্তু সেদিনও মদন মিত্র বসবার যে জায়গা, সেই বিয়ে বাড়িতে সে বসার জায়গা বদল হওয়ায় সেদিনকে বেঁচে গিয়েছিলেন। আর তারপরেই মদন বাবু সব সেই গল্পটা করেছেন এবং তারপরে বলেছিলেন আরে রাখে রাম মারে কে, অর্থাৎ এখানে মদন বাবুর মুখে রামের নাম। তারপরেই বড় বোমাটি ফাটান কামারহাটির বিধায়ক মদন মিত্র। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? এবং আপনাদেরকে বলে রাখি যে বিভিন্ন মিটিং, মিছিল, পা রাখা ইত্যাদি ইত্যাদি এবং একবারে সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পরেও কিন্তু মদন মিত্র যখন আরো সবাই চলে যায় তখনও কিন্তু মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। এবং এই যে লাইভটা করেছেন সেই লাইভে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মাত্র 12-14 কি 15 দিন আগে তিনি যখন অভিষেককে অ্যাপ্রোচ করেন যে এই সময় দাঁড়িয়ে তুমি ভাই পদত্যাগ করো এবং পরিষ্কার বলে দাও যা কিছু ভুল হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী, আপাতত 1 বছর তুমি বাইরে থাকো, কাজকর্ম করো, অন্য কিছু নিয়ে দল নিয়ে চিন্তা ভাবনা করো, স্টাডি করো, রিসার্চ করো, ব্যবসা বাণিজ্য করো, প্রয়োজনে পড়াশোনা করো। কিন্তু অভিষেক তার বিনিময়ে এমন ভাবে বললেন যেন আলেকজান্ডার আর পুরুর মধ্যে বিষয়টা নিয়ে ডিল হচ্ছে, একটা শর্ত চাপিয়ে দিলেন। অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে শেষ পর্যন্ত দল ছেড়েছেন মদন মিত্র। এবং পরিষ্কার যা এই মদন মিত্রের এই যে লাইভে, এটা খুব পরিষ্কার কথা যে এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অহংকার, যে দম্ভ, তা কিন্তু চায়নি। এবং এটা যতদিন যাবে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তাকে এই রকম ভাবে আশকারা দিয়ে যাবেন, তার ততদিন কিন্তু তিলে তিলে কালীঘাটের এই তৃণমূল কংগ্রেসটা, এমনিতেই তৃণমূল কংগ্রেসটা চলে গেছে ঋতব্রত, তবু তাদের যে এই তৃণমূল কংগ্রেস বলে তারাও তো দাবি করেন কালীঘাটপন্থী, সেটা কিন্তু তিলে তিলে একেবারে এটা শেষ হয়ে যাবে। আমাদের তো সেটাই মনে হয় অন্তত। আর আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।